গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। আর তো কিছু চাই না, শুধু গান ছাড়া, গান ছাড়া। আর তো শুধু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা। গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা। আর তো কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর তো কিছু চাই না মনে গান ছাড়া। আমার নাম হচ্ছে শর্মিষ্ঠা বোস। সহজ, সহজের অবস্থায় থাকতে পারবি তো এই কঠিন পৃথিবীতে? দেখো, সাধন পথের তো অনেক গোপন কথা আছে, সেগুলো বলা যায় না, আমাদের বলতে মানা আছে। আচ্ছা, গুরু পরীক্ষা, আমার গুরুও পরীক্ষা নিয়েছে। তুমি যদি এটা সহ্য করতে পারো, এর চেয়েও বড় ব্যথাটা সহ্য করবে। আর ওই ব্যথাটাকে জয় করতে পারলে তোমার কেউ আটকাতে পারবে। উৎপলদার আমি একে অপরকে অসম্ভব ভালোবাসি। আমি বরাবরই চেয়েছিলাম স্বাধীনভাবে থাকতে জীবনে। সব শিল্পী কিন্তু ওই শেষে বা মাঝে লোকগানটা গাইছে। ওই নারী বড় পরম ধন গো, নারী বড় পরম ধন। দশভুজা নাশে গুরুত্ব তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই। আবলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরালাসে। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। এই এপিসোডটি স্পন্সর্স হলেন নেচার্স ডায়মন্ড আর অন্নপূর্ণা স্ন্যাক্স। আর তো কিছু চাই না গান ছাড়া, কি সুন্দর। আর আমরা কি চাই না, আমরা কি চাই, ইম্পর্টেন্ট সেটাই। সেটা হচ্ছে আমরা সহজ মাকে চাই এবং সহজ মাকে পেয়ে গেছি। সহজ মাকে আসলে আলাপ আমার আবার বৈঠকে। প্রথমে দেখতাম সহজ মা খেতে খুব ভালোবাসে, যেটা আমি জানি, সেটা বোঝাই যাচ্ছে। তো সেই খাওয়া দাওয়ার আড্ডা থেকে গান এবং কি সুন্দর একটা অনুষ্ঠান করেছিলাম আমরা, দারুণ অনুষ্ঠান হয়েছিল, খুব আনন্দ করেছিলাম, খুব আনন্দ হয়েছিল। সেখান থেকে সহজ মাকে রিকোয়েস্ট করলাম যে এসো আমার সাথে একটু আড্ডায় বসো। একদম সেই আড্ডা দিতে চলে এসে থ্যাংক ইউ সো মাচ। আবার বৈঠকি আড্ডায়। কিন্তু বন্ধু বন্ধুকে থ্যাঙ্কস বলে না। আচ্ছা, হ্যাঁ, নো দোস্তি মে নো থ্যাঙ্কস, নো সরি। আসলে তুমি একটা এমন মানুষ, ডাকলে কেউ ফেরাতে পারে না। ও থ্যাংক ইউ। এবং আমি ওকে আজকে না, সেই প্রোগ্রামের পর থেকে আজকে ওখানে আমি যাই তোমার বৈঠকিতে, যোধপুরেরটা অসাধারণ এবং খাবার তো লাজবাব। ও থ্যাংক ইউ। আমার শেফ খুশি হয়ে যাবে এটা শুনে। না, এই অনুষ্ঠানটা আমি শুরু করলাম, সেটা হচ্ছে যে আজকে খাওয়া দাওয়া তো হবে, তোমার পছন্দের খাবার একটা আমরা দিয়ে শুরু করব। আর জিঞ্জার হানি টি তোমার ভীষণ পছন্দের, এই যে এসে গেছে, রজত নিয়ে চলে এসেছে জিঞ্জার হানি টি। আর এখন একটু চিকেন দিয়ে ছোট্ট করে আমরা খাওয়া দাওয়া করব, কারণ খেতে খেতে কথা বলতে খুব অসুবিধে হয়। তারপরে এটা হচ্ছে তোমাকে দেওয়া হলো পপার্স দি পোলো, এটা চিকেনের ছোট ছোট করে পিস। তো আমরা একটু একটু খাবো, কারণ কথা বলতে গলায় কষ্ট হয়, আর একটু একটু আড্ডা দেবো। তো অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করলাম। আর গান ছাড়া তুমি কিছু জানো না সেটা আমরা জানি, ওটাই প্রথম এবং শেষ, মাঝেরটা এলোমেলো। ছোটবেলার থেকেই কি গানের ইচ্ছে? আসলে আমার পরিবারটাই গানের, আমার মার দিকে বাবার দিকে
কিন্তু গানটাকে নিয়ে মানুষের সামনে আসাটা ওনারা কেউ ভাবেননি। ওই যে হয় না যে প্রত্যেক বাঙালি ঘরে একটি করে মেয়ে গান হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে পারে, আগে বিয়ের জন্য হ্যাঁ গাইতো, বিয়ের এখন জন্য আসলে পাত্রী গান গাইবে, মা তুমি গান জানো তো? অবশ্যই, বাহ কি অসাধারণ। কিন্তু ওই বিয়েটা হয়ে গেল যে হারমোনিয়ামটা তাকে উঠে গেল, একদম। তখন একদিনের জন্য বলে না মা একটা গান গাও, বলে মা রান্নাঘরে যাও। মানে এই কারণেই আমার এই অনুষ্ঠানটা করা, জানো তো, হ্যাঁ। যে আমাদের কতটা স্ট্রাগল, মেয়েদের কতটা স্ট্রাগল করে নিজেদের কেরিয়ার, নিজেদের ইচ্ছেগুলোকে পূরণ করতে হয়, সেইগুলো তোমরা পেরেছো। আমার মনে হয় যে তোমাদের দেখে আরো অনেক মেয়েরা ইন্সপায়ার হবে। এবং আমাদের ফ্যামিলি, আমার বাবার দিকে এত ভালো গান গাইতো অনেক মেয়ে, প্রত্যেকে বিয়ের পরে গান শেষ। কেন? আমি বড়ই জিজ্ঞেস করেছিলাম কেন, না এই নানা রকম সমস্যা আসতেই পারে, তারপরে তুমি গানের উপর কেন রাগ দেখাবে, ওটা তুমি গাও, ওটাই তোমার নিজের ভালোবাসার জায়গা। কিন্তু বেশিরভাগই রাখতে পারিনি, সংসারটাকে প্রাধান্য বেশি দিয়েছে, ওটাও দেওয়া উচিত, কিন্তু যে গান ভালোবাসে বা যে কোনো যা করতে হ্যাঁ, ভালো লাগে, আশ্রমে যা কিছুই ভালোবাসে, সেই ভালোবাসাটা একদম পুরো মানে উপড়ে নেওয়া ঠিক না আমি মনে করি। সেই জন্য আমি আমার বাবাকে বলেছিলাম যে আমি গানটা কিন্তু প্রথম আমার চয়েস জীবনে, তারপরে আমার বিয়েটা। যদি আমি পাত্র সেরম না পাই আমি কিন্তু বিয়েই করবো না, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু গানটাকে আমার বাঁচিয়ে রাখতে হবে। তো তুমি বাউল গীতই করতে প্রথম না থেকে? গো, আমার শাস্ত্রীয় সঙ্গীত। আচ্ছা, আমার গুরু ছিল সুনন্দা পটনায়ক, এম.আর. গৌতম। তোমার চাটা একটু ইয়ে করে দিন, হ্যাঁ। নাহলে ইয়ে হয়ে যাবে। তো আমার ক্লাসিক্যালি আমি ছিলাম, আমাদের বাড়িতে রবীন্দ্রনাথ ক্লাসিক্যাল এই দুটো চলতো, আচ্ছা সকাল থেকে ঘুম ভাঙতো। আচ্ছা। তো সেখান থেকে আমার বাউলে অ্যাকচুয়ালি আসা হচ্ছে আমার কর্তা উৎপল ফকিরের, ওর মাধ্যমে। আচ্ছা, ওকে যখন আমি প্রথম আমাদের দেখা হয়, ও আমার গান শুনতে বাবা চায়। ঠিক করে দিয়েছিল না তুমি? কি আমি তো শিশু। কি সমস্যা, আমার এত প্রেম করার ইচ্ছা ছিল বিয়ের আগে, যেখানেই যেতাম দেখতাম মা পেছন পেছন আসছে, হায় হায় হায়। মা আগলে আগলে রাখতো। আমি বলছি যা বাবা, নিজে প্রেম করেছো আর আমাকে আগলে রাখছো। যাই হোক, ওটা হয়নি। তো আমার সঙ্গে উৎপলদার দেখা হচ্ছে ওই আমার বাবার মাধ্যমেই সম্বন্ধ। তো সেখানে যখন এসছে, ও গান শুনতে চেয়েছিল, তখন একটা লোকগান শুনিয়েছিলাম, একটা ভজন শুনিয়েছিলাম। তো বললো তুমি কি লোকগান শিখেছো? আমি বলছি না। তো বলছে তুমি মাটির কাছে না গেলে লোকগান সেইভাবে জানতেও পারবে না, শিখতেও পারবে না, তোমাকে কিন্তু মাটির কাছে যেতে হবে। তখন তো বুঝিনি বিয়েটা হবে। যাই হোক, তারপরে বিয়ের পরেই আমি ওর সাথে মোটামুটি সেই গানটা শুরু করলাম। তুমি বলতে পারো আমার প্রথম ভালোবাসা জন্মানো লোকগানের প্রতি, বাউল গানে, সেটা কিন্তু উৎপল দায় মাধ্যম। গুরু যদি বলি ওকেই প্রথম বলবো, তারপর ও নিয়ে গেছে সেই গুরুদের কাছে। আচ্ছা। এবং ওর একটাই ছিল ইচ্ছা, এখনো আছে আমার প্রতি, যে যেটা আমি পারি সেটার প্রতি যেন মনোযোগটা আগে দিই। ও আমার পাশে না থাকলে হয়তো সহজমা আজকে সহজমা হয়ে উঠতো না। এবং এটা আমি সারা জীবন বলবো। নামটা কি করে হলো? সহজমা হয়েছে আমি যে ঘরে তোমার গান নাম শিখেছি। কি? আমার নাম হচ্ছে শর্মিষ্ঠা বোস। আচ্ছা। তো এইবার নামটা পাল্টে গেল। গুরুর ঘরে গেলাম, বললো শর্মিষ্ঠা চলবে না, মাটির গান গাইছিস, মিলছে না। তো কী হবে গুরুজি? বললো আমার ঘর তো সহজিয়া, তুই তো সহজিয়ায় গান শিখছিস। তো গুরুজি খুব চিন্তা করছে, প্রথমে বলছে তোর নাম মা গোসাই রাখি। কেন? তুই বেশ গোলগাল দেখতে হবে। না 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 না, মা গোসাই না। হ্যাঁ, বয়স খুব কম গুরুজি, সবাই মা বললে চলবে না আমার। তো যাই হোক, তারপরে উৎপল এসে বলছে আচ্ছা গুরুজি, তোমার তো আশ্রমে তুমি তো সহজিয়া ঘরের, তো সহজমাও তো, আমরাও তো সহজিয়া ঘরে হলাম, তুমি একটা কাজ করো, ওর নাম রাখো সহজ, নামটা রাখো সহজ কোনো নাম রাখো। সহজ একটা নাম রাখো। তো সহজই নামটা রাখতে বলছে, সহজিয়া থেকে সহজ। তো গোসাই বললো বাহ, এটা তো ভালো নাম। আর মাটা হচ্ছে কি, আশ্রমের সবাইকে মা ডাকতো, আচ্ছা। যার যেরকম নাম তার পাশে একটা মা। গুরুজির নাম? আমার গুরুজির নাম হচ্ছে সাধন দাস বৈরাগ্য। উনি এই মুহূর্তে নেই, মানে নেই, বছর খানেক হলো চলে গেছেন। আর মা এখনো আছে, মাকি কাজুনি। আচ্ছা। হ্যাঁ, উনি এখনো আছেন বর্ধমানে। তো সেখান থেকে সহজিয়া ঘর থেকে নাম হলো সহজ মা। আচ্ছা। এবং আমার গুরু বলল তোকে তো নাম আমি দিলাম সহজ,
সহজের অবস্থায় থাকতে পারবি তো এই কঠিন পৃথিবীতে? তা আমি বললাম অত তো ভেবে দেখিনি। বলে ভেবে দেখ, কিন্তু নাম এটা কি মানে কি সহজ অবস্থা? সহজ অবস্থা দেখো, সহজ অবস্থা কাকে বলি? যখন একটা শিশু জন্মায়, কোনো কিছু আজ তার শরীরে মনে লাগে না, একটা শুদ্ধ জায়গায় সে থাকে। আচ্ছা, দেখো একটা শিশুর গা থেকে একটা গন্ধ বেরায়, হ্যাঁ, ছোট্ট বাচ্চার গা থেকে একটা দারুণ সুন্দর গন্ধ বেরায়। ওর না একটা স্বচ্ছ জায়গা থাকে, ওর কাছে এখন সবকিছু মা ছাড়া পৃথিবী নেই, ওই পৃথিবীটাই মা। এই সহজ অবস্থাটাই হচ্ছে মানে কোনো কুটিলতা জটিলতা কিচ্ছু কিছু আসেনি। নেই, একটা একটা সরল। বাচ্চা জন্মালো, জন্মানোর পর তাকে কিছু ছুতেই পারে না, আগলে রাখে তার মা। কিন্তু একটা সময়ের পর সে কিন্তু সব বাধা ছাড়িয়ে এবার সেই জায়গাটা পা রাখলো একটু বড় হতে হতেই। তার কাছে কিন্তু মা ছাড়া আরো 5 জন লোক আসা শুরু করলো। এদের প্রত্যেকের একটা ভাইবস তার মধ্যে যাচ্ছে, ছুটছে তার কথা, এর কথা, এ কিভাবে বলছে, তখন ও কি complicated বলছে। করে এইখানটা আস্তে আস্তে জটিলতার সৃষ্টি হচ্ছে নানা রকম। তখন সে ছাঁকনি দিয়ে ছাঁকতে পারছে না, কারণ সে জানে না ছাঁকতে, সে সব কিছু তখন নিচ্ছে। এবং তুমি দেখবে যখন একটা বাচ্চা এইটুক থেকে এতটা হয়, ওনার অনেক সময় ভুলভাল কথাও বলে ফেলে লোকের সামনে, কারণ ও তো ওই ফিল্টার করছে না, ও তো যা শুনছে বলছে। এবার ভুল যখন কথা নয়, ওটা ঠিক কথা। রাজা তোর কাপড় কোথায়? না মাঝে মাঝে আবার সে একটু মানে বেশি ভুল বলে ফেলে। হ্যাঁ একটু শব্দ একটু এলোমেলো করে ফেলে, তখন অন্য লোকরা এই বাবা আর মা কি শেখাচ্ছে, অ্যাকচুয়ালি মা শেখাচ্ছে না, এটা শুনে বাচ্চারা বলে। এবার একটা সময় যখন সে একটা বয়সে পৌঁছায়, তখন একটা বয়সে, আমি বলছি মাঝেরটা ছেড়ে দাও, আর একটু বড় হলে একটা বয়সে পৌঁছে তখন সে এইবার ছাঁকনিটাকে হাতে নিতে শেখে। এবার ফিল্টার হচ্ছে, আমি এটা নেব, এটা ছেঁকে এটা নেব, এটা নেব না। তখন তার বোধ বুদ্ধি আসছে এবং তখন থেকেই তার এই জটিল কুটিল হেন তেন পৃথিবীর কঠিন লড়াইগুলো ওই বাস্তবটার সঙ্গে তার লড়াই শুরু হচ্ছে। তাই ওইটাকে আমি সহজ বলছি না, বলবো না। আমার গুরুর কথায় সহজ হচ্ছে যখন একটা শিশু জন্মালো মায়ের কোলে, যে অবস্থা ওটাই সহজ, সরলতা বাচ্চা শিশুর। হ্যাঁ আমি এখনো শিশু, শুধু মার কোলে শুই না। আমি আটবই তো না। চা খাও, চা খেতে খেতে একটু খাও, আমরা একটু খাওয়া দাওয়া করি। আর যেটা জিজ্ঞেস করছে, এই যে তোমার সহজ মা হলো, তারপর মানে তোমাদের এই সাধন পথটা কি? দেখো সাধন পথের তো অনেক গোপন কথা আছে, সেগুলো বলা যায় না, আমাদের বলতে মানা আছে। আচ্ছা, কি কি মানতে মোটামুটি ধরো একটা সাধারণ কিছু মানার ব্যাপার নেই, কিছু মানার না। ব্যাপার নেই। অনেকে বলে যে সাংসারিক হওয়া যায়, সাংসারিক হওয়া যায়, এটা তুমি তোমরা যা ইচ্ছা যেরকম ইচ্ছা খাচ্ছ খাও। আমাদের সহজে একটা আছে যে এখানে মানুষকে ভজনা করে। তো আমার গুরুজি প্রথম আশ্রমে কোনোদিন দেখিনি কোনো ঈশ্বরের মূর্তি বা তার পুজো করতে, আমার গোসাইকে দেখিনি। সে একটাই বলতো, আমি মানুষকে পুজো করি, আমার গানের মাধ্যমে মানুষকেই পুজো করি। আমরা সেটাই করেছি, মানুষের আরাধনা, মানুষের জন্য গান। আর কোনো মানামানির দিকে আমরা যাইনি, শুধু একটা দিকে আমরা খেয়াল রেখেছি যে ওই যে একটা হালকা আবছা কালচে পর্দাটা, যেটা আমরা বড় হয়ে সম্মুখীন হই, যেটা আমাদের চিন্তা ভাবনায় অনেকটা নাড়িয়ে দেয়, সেই ছায়াটা যেন গায়ে না লাগে, ওইটা থেকে নিজেদের একটু বাঁচিয়ে রেখেছি। তার ফলে অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় যাইনি, দুঃখ পেয়েছে তারা, কিন্তু আমার মনে হয়েছিল যে ওইখানে গেলে আমার কিছু পাওয়ার নেই। আবার এমন জায়গায় গেছি যে এমন একটা মানুষ, তার হয়তো সারাদিনে অন্ন জোটেনি, সে শিক্ষিত নয় যদি বলি, পড়াশোনা কিছুই জানে না, কিন্তু তার কিছু কথা আমার আজও মনে আছে, স্মৃতিতে আছে, যেটা মনে রাখার মতন। ওরা না জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষিত হয়েছে, দুরকম শিক্ষিত। একটা তো বই পড়ে ডিগ্রি নিয়ে, একটা ডিগ্রি ছাড়া পড়াশোনা, স্কুলে যায়নি, শিক্ষকের মুখই দেখিনি। লালন ফকির কি ছিলেন, একদমই আমি এটাই বলতে যাচ্ছিলাম। তো সেই মানুষগুলো এর কাছে গেলে হয়তো তোমার অত সুখ নেই, অত আরাম নেই, মাটিতে লেপ্টে বসতে হবে, একটা সেই মোটা চালের ভাত খেতে হবে, একটা জলের মতো ডাল খেতে হবে, একটা শাক খেতে হবে। তুমি যদি ওইটা খেতে পারো আনন্দের সঙ্গে, তবে তুমি সেই মানুষটার পাশেও বসার যোগ্যতা
পাবে, কারণ ওরা দেখে যে আমার কাছে এসছে সে আমার মতন কিনা। একদমই তাই। তুমি যদি অন্যরকম হয়, ধরো আমরা শহর থেকে গেছি, হ্যাঁ। আমাদের শহরে আমাদের তো বেড়ে ওঠাটা অন্যরকম, আবার গ্রামীণ মানুষ একজন চাষি, তার তো বেড়ে ওঠা অন্যরকম। কিন্তু যখন আমি তার কাছে যাচ্ছি, আমার মনে হলো যে এই লোকটা থেকে আমি এমন কিছু পাবো যেটা আমাকে ব্যক্তিগত জীবনে অনেক বেশি মানে শিক্ষিত করবে এবং সুখ দেবে, আনন্দ দেবে। তো তার কাছে যখন আমার যেতে হবে, তখন আমি তার মতন হব, সে আমার মতন না, নয়। একদমই তাই। যাক, আমার প্র্যাকটিক্যাল নলেজ একটু আমাকে নত হতে হবে, তাকে প্রণাম করতে হবে, আর সেই মানুষটাও তো আমার জীবনে অনেক গুরুর মতন একজন গুরু। এরকম কোনো ঘটনা মনে আছে যে যেখান থেকে তুমি গান শিখেছো ওইখানে মাটিতে বসে? হ্যাঁ, আরানঘাটে সুবল গোসাই। আচ্ছা, সেই গান কি সেও নেই একটু এখন। শোনাতে পারবে? আমি তার অনেকগুলোই গান সে গাইতো, আমি শুনতাম। হৃদে থাকো, হৃদে জাগো, হৃদে মাখাও প্রেম তোমারি, ও দয়াল হরি আমার, ও দয়াল হরি, ও দয়াল হরি, ও দয়াল হরি। গান গাইতে গেছে না, শিহরণ হচ্ছিল। হ্যাঁ, আমারই নিজের হলো। বাপরে বাপ। তো আরানঘাটে সুবল গোসাই, তোমায় বলি, আমি তখন উৎপলদার সাথে এরকম ঘুরছি, বাচ্চাটা ছোট। তোমার তো মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। বাচ্চাটা ছোট, মার কাছে রেখে গেছি, মানে শাশুড়ি মার কাছে রেখে গেছি। তো আমার মার কাছে রাখতে পারিনি কেন, আমার মা খুব অল্প বয়সে বাবাকে হারিয়েছেন। তো মা তখন একটু মানে একটু ব্যালেন্সটা তার ঠিক ছিল না, তাই জন্য শাশুড়ির কাছে রেখে আমি গেছিলাম। আরানঘাটে গিয়ে সুবল গোসাই খুব, আরে এসছো উৎপল, এসো, সহজ মা এসো, বসলো। তা সেদিন আমরা ফিরতে পারিনি, উনি গান গাইছেন, বিভোর হয়েছিলাম। তারপরে ওনার ওখানে খাওয়া দাওয়া করলাম। এবার বললো যে রাতটা থেকে যাই, বলে হ্যাঁ থেকে যাও, আমারটা জায়গা আছে, আমি তো বারান্দায় শুই। তো সহজ মা পারবে তো বাচ্চা নিয়ে? তো উৎপলদা বললো হ্যাঁ হ্যাঁ পারবে। মানে ও আমাকে না জিজ্ঞেস করে বলেই তো পারবে, কারণ ও জানে আমি গান পাগল মানুষ। তো যখন আমি বাচ্চাটাকে নিয়ে শুতে গেলাম, তুই ভাবতে পারবে না, ওটা একটা স্টোর রুম, মানে চারদিকে এরকম মাটিটা দেখিয়ে দিল, বলো এখানে একটা কাপড় পেতে দিচ্ছি, বাচ্চা নিয়ে শুয়ে পড়ো। আর চারদিকে চৌকি, কাঠ, কি যে সে মানে গাছ কাটা হেন তেন, শুধু একটা এইটুক জায়গা ছিল একটা পা গুটিয়ে শোয়ার মতো। আশেপাশে দেখলে ভয় লাগছিল আমার। কোনো রকম ওই বাচ্চাটাকে নিয়ে একটা কাপড় পেতে আমি রাতে শুয়েছি। এদিকে পায়ের দিকে দরজা খোলা, মানে বাইরের লোক যে কোনো ঢুকে পড়তে পারে, কারণ কি ওটা বন্ধ করলে গরমে থাকতে পারবে না, তাই যাতে হাওয়া আসে। আর বারান্দায় উৎপলদা আর সুবল গোসাই শুলো। একটা গানের জন্য উৎপলদা পাগল হয়ে গেছিলো, না আমি থাকবো থাকবো। সেই সুবল গোসাইয়ের কাছে সেই রাতটা কাটিয়ে পরদিন মনে আছে, সেই রাতে আমরা যখন খাওয়া দাওয়া করলাম, সুবল গোসাই কলপারে নিয়ে গিয়ে বললো মা এই বাসনগুলো মেজে ফেলো। আমি না কোনোদিন বাসন মাজিনি, আমি কল টিউবওয়েল টাং করে ধরছে, ধুম করে লাফিয়ে উঠছে। এবার উৎপলদাকে এরকম করে ডাকছি যে তুমি বিপদে ফেলেছে, এসো। উৎপলদা আসলো, না টিউবওয়েলটা একটু পাম্প করে দাও না। ও বুঝেছে। তারপর দেখলাম কত কিছু ছোবড়া টোবড়া সাবান, বললাম মা তুমি মাজো। দেখলাম এতগুলো বাসন, কাঁসার বাসন, অন্যদের খাবারও বাসন, সব ওনাদের বাসন টাসন সব। আসলে গুরু পরীক্ষা নেয়, এটা আমি বুঝেছি এখন। বাসনগুলো মাজতে মাজতে হাতের মোটামুটি ছালটাল উঠে গেল, সব করে টরে সব ধুয়ে টুয়ে আমি পাচ্ছি না। উৎপলদাগুলো নিয়ে বারান্দায় রেখে দিল। ওনার স্ত্রীকে বললো আপনি নিয়ে যান। ওনার স্ত্রী বকছে এটা কী হচ্ছে, কেন করাচ্ছ? উনি কোনো কথা বলেনি। যাই হোক, সেই রাতটা কাটিয়ে পরদিন গান টান হলো, মানে প্রচুর গান শুনেছি ওনার কাছে, তার মধ্যে এই গানটা একটা গান। এবং ওই যে শুনেছি অনেক সময় কি হতো, ওনার নিজেরই লেখা গান না, এটা অন্যের হ্যাঁ হ্যাঁ গান, পদকর্তাদের গান। তো সেই গান আমরা শুনেছি এবং কিছু সময় রেকর্ড করেছি, কিছুটা হয়নি, স্মৃতিতে ভালোবাসা থেকে এখানে জন্মে গেছে, বুঝলে তো। সেটা বাড়িতে এসে তুলেছি এবং পরবর্তীকালে হয়তো কোনো মেলায় ওনার সাথে দেখা হয়েছে, ওনারই গান ওনাকে শুনিয়েছি। তখনই বলে আরে তুমি বাঙাল ভাষায় বলতো, আরে তুমি
কখন তুললে? আমি তো বুঝতে পারি নাই, তুমি কখন এসে কখন গানটা তুলে নিয়ে গেলে? বলছে হ্যাঁ আমি তুলে নিয়েছি, আমার ভালো লেগেছে আমি তুলেছি। তো এইভাবে কষ্টগুলো করতে হয়েছে, সে খাওয়ার কষ্ট। হ্যাঁ গুরু পরীক্ষা, আমার গুরু পরীক্ষা নিয়েছে। একবার কি করলো, ইচ্ছা করে আশ্রমে সব লোককে নিয়ে গাড়ি করে বেরিয়ে গেল এবং উৎপলদাকেও নিয়ে বেরিয়ে গেল, যাতে ও আমার কোনো হেল্প না করতে পারে বলে। ওনার মেয়ে, ছোট মেয়ে, তাকে রেখে বললো যে 30 জন খাবে, যাও গিয়ে খিচুড়ি করো। মানে এগুলো কেন করতেন মানে এটা জানি না, মানে রান্না করা, বাসন মাজা। আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি যে স্ট্রাগল করেছো জীবনে, আজকে এইখানে এসে পৌঁছেছো, তোমার কি কখনো আঘাত লাগেনি শারীরিকভাবে? মনটাকে ছেড়ে দাও। একদম লেগেছে অবশ্যই। কখনো পায়ে কেটে গেছে, কখনো এখানে কেটে গেছে, তার ব্যথাটা তো তুমি পেয়েছো, ওটা তো কেউ পায়নি। এবং সেটা কিন্তু চলে গেছে, কিন্তু তোমার স্মৃতিতে আছে। দেখো ওই সময় সাংঘাতিক একটা আঘাত লেগেছিল। তা আমি যখন আমার গুরুর কাজগুলো যখন আমাকে এরকম দায়িত্ব দিয়ে চলে গেছে, সেটা যে কী করেছে ভগবানই জানে, কিন্তু 30-এর বেশি লোক খেয়েছে। এবং আমার হাতের ছালগুলো এরকম ফোসকা পড়ে গেছিলো। গোসাইকে দেখাতে গেলাম, ও আচ্ছা ঠিক আছে, যা তৈরি হয়, প্রোগ্রামে বেরাতে হবে। ব্যাস, আমার তখন চোখ দিয়ে জল বেরাচ্ছে। গুরুজি আমাকে একটু আহারে এরমও বললো না, তখন বয়সটা খুব কম ছিল তো, আহারে বললো না, চলে গেলাম। যতই কষ্ট হোক তোমার ফোসকাগুলো পড়ে গেছে। আমি যে শাড়িতে ক্লিপিং করব, আমি পিন করব, আমি পাচ্ছি না। তখন আমি উৎপলদাকে ডাকছি বা গ্রামে একটা মেয়েকে ডাকছি, একটু পিন আপ করে দাও না, আমি পাচ্ছি না। এদিকে গোসাই তারা দিচ্ছে, তাড়াতাড়ি করো, আমাদের রওনা দিতে হয় প্রোগ্রামে। সেখানে গিয়ে আমাকে গান গাইয়েছে। ওই ফোসকা যে হয়েছে, গোসাই একবারও দেখতে চাইলো না এসে। তখন আমার গোসাইয়ের উপর ভীষণ ভীষণ রাগ হয়েছে যে গুরুজি একটু মায়া নেই, অথচ গুরুজি এত মায়ার একটা মানুষ। এখন এসে বুঝেছি ওই ব্যথাগুলো না পেলে আমি সত্যি লড়াই করতে পারতাম না, কারণ পরবর্তীকালে লড়াইটা আরও কঠিন হয়ে গেছিলো আমার কাছে। ওই যে ব্যথাগুলো একটু একটু আমার গুরুজি জানতো যে এই ব্যথাগুলোকে আমি দিচ্ছি ঠিকই, গোসাইটা কত কষ্ট হতো, প্রকাশ করতো না। আমার মা হলে কি করতো, আহারে 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 করে আমাকে ওইটাকে বেশি হাইলাইট করতো। কিন্তু গুরুজি হাইলাইট করলো যে ব্যথা তো আমার জীবনে বারবার আসবে, এটা প্রথম শুরু। তুমি যদি এটা সহ্য করতে পারো, এর চেয়েও বড় ব্যথাটা সহ্য করবে। আর ওই ব্যথাটাকে জয় করতে পারলে তোমার কেউ আটকাতে পারবে না। ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়। মানে এই কথাটা যে কি মানে কঠিন এবং সত্যি কথা, যে একটা ব্যথা যদি জয় করা, এই হার্ডেল টপকাতে পারলে, তখন একটা যেন মনে হয় যে এটা পেরেছি, আমি সবকিছু পারবো। পারতেই হবে, তখন তুমি তৈরি থাকবে তার জন্য। একদম একদম। তোমাকে আমি বলছি কেন, তুমিও তো স্ট্রাগল করো। না না, আমিও স্ট্রাগল করা, তুমিও স্ট্রাগল করা। না না, একদমই তাই। আর ওই জন্যই তো আমরা এত ভালো আড্ডা দিতে পারছি। তবে জীবনে একটা সবচেয়ে ভালো লাগে কি জানো, জীবনে একটা ভালো লাগে, সেটা হচ্ছে যে অবস্থায় থাকি, উৎপলদা আমাকে বলে যে অবস্থায় থাকো চেষ্টা করবে নিজেকে ভালো রাখা, আনন্দের সঙ্গে থাকা। যে আনন্দটা আমাদের জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে, সেটাকে বারবার চলে গেল তাকে ফিরিয়ে আনা। কি করো তার জন্য? তার জন্য কিচ্ছু করি না, কিছুক্ষণ নিজেকে সময় দিই। আচ্ছা, কি কি করো সেই সময়? একটু মেডিটেশন দরকার। আচ্ছা। আর আমরা তো রেয়াজ করি, করি তো, সেখানে আমি করি এই যে ত্রিনয়ন ব্রহ্ম। এইখানে ব্যাপারটাকে আনতে হবে। আমি যে ওম করছি, এখানে টান হয়ে বসে, হ্যাঁ শ্বাস প্রশ্বাসটা খুব। আর এমনিও আমাদের এইভাবে বসতে মানা করে, এইভাবেই বসতে বলে। হ্যাঁ, শ্বাস প্রশ্বাসের খেলা চলে। তো সেইখানে এই যে ওমটা করছে, এখানে আনতে হবে, আমাদের চোখ বন্ধ করে আমাদের ভাবতে হবে যে এইখানে এই পয়েন্টে আনতে হবে। যখন কিছু বেশিক্ষণ না, আমার যতক্ষণ ধৈর্য আমি ততক্ষণই করি। নিজেকে একটু একা সময় দিতে হবে, নিজের সাথে কথা বলতে হবে। প্রবলেমগুলো নিজেকেই সলভ করতে, প্রবলেম নিজেকেই সলভ করতে হয়। এটা ভাই আমি বুঝে গেছি। যতই বলি তুমি বলো তুমি বলো তুমি বলো, সবাই হয়তো চেষ্টা করে আমার প্রবলেমটা মেটাতে, কিন্তু আমি দেখেছি নিজের প্রবলেম নিজের হাতেই থাকে, ওটা সলভ করতে হবে নিজেকে। আর একবার সলভ করে ফেললে মনে হয় যেন বাবা একদম মানে বাজি একদম নিজের হাতে সব। আচ্ছা তুমি একটা জিনিস দেখো, ধরো তোমার ভাই আছে বা তুমি আছো, ওর যা সারাদিনের যা কাজের শিডিউল তোমার তার চেয়ে অনেক বেশি। হ্যাঁ, তোমার অনেক বেশি। এবং তুমি প্রত্যেকটা টাইম টু টাইম ছোট ছোট যেগুলো চোখে দেখা যায় না, টাইম টু টাইম করে যাচ্ছ। মেয়েদের এবং অসম্ভবে ভালো মতন করে তুমি তোমার কাজের জায়গায় আসছো, আবার ফিরে গিয়ে সেই জায়গায় যাচ্ছ।
আবার হয়তো তার মধ্যে তুমি ফোন রিসিভ করছো, সব কিছু করছো, মানে এইটাকে তোমার সঠিক টাইমে চালনা করতে হচ্ছে, তার সাথে নিজেকে ফিট রাখতে হচ্ছে। একদমই তাই। তার মানে তোমার স্ট্রাগলটা কতটা বেশি। আমরা ফিজিক্যালি বায়োলজি এবং সাইকোলজি দুটোতেই তো কমপ্লিকেটেড আমাদের। এই প্রত্যেক মাসের যে একটা ধকল আমরা নিই, ব্যথা বেদনা সমেত, যাদের আমার তো প্রচন্ড ব্যথা বেদনা। আচ্ছা, আমরা মেয়েরা এত এই ব্যথা এবং একটা সন্তান জন্ম দেওয়ার ব্যথা, এগুলো যখন উতরাতে পারি, তো আর পৃথিবীতে আর কি কাজ করা কঠিন বলো। আর মানে আমাদের মানে মনে হয় না যে আমাদের স্ট্রাগলটা অনেক বেশি, আমরা ছেড়ে চলে যেতে পারি না কিছু, আমরা ছাড়তে পারি না। মানে তোমার দায়িত্ব ফকির উৎপলদার থেকে অনেক বেশি, এটা তোমার মনে হয়? হ্যাঁ। একটু একটু এবার তোমাদের বৈবাহিক জীবনের কথা একটু শুনবো। একই মানে তখন কি উৎপলদা গান নিয়ে ইয়ে করতো নাকি? হ্যাঁ, ও আসলে কবি। আচ্ছা, উৎপলদার প্রথম পরিচয় কবি। ফকিরটা কেন? ফকির ওই যে আমাদের দুজনকে দীক্ষা দিয়েছিল। আচ্ছা, দীক্ষার জন্য। তখন আমার নাম হলো সহজ মা, আর ওর হলো উৎপল ফকির। আচ্ছা, এটা গোসাই দিল। আচ্ছা, তার থেকে এই নামকরণ চলছে। তো ওর প্রথম পরিচয় কবিতা। আচ্ছা, তারপরে ও গান। আমার সাথে বিয়ে হলো, হয়তো ভগবান এটা ইচ্ছে ছিল। মাছিটা বোধহয় এই মাটির সঙ্গে থাকার জন্য চলে এসেছে না, ও হয়তো কোনো স্কেলে গান গাইছে, আমরা খেয়াল করছি না। তোমার ইন্টারভিউ হবে ভাই পরে হবে। তো যাই হোক, ওই মানে এটাই ঈশ্বরের মেলানো। এটা দেখো, আমরা দুজনেই মানে খুঁজছিলাম কাউকে। এটা বাবা মার মাধ্যমেই হয়েছে, ওর বাবা মা আমার বাবার মাধ্যমে হয়েছে। তো ভালোই, যা হয়েছে ভালোই হয়েছে, টক মিষ্টি ঝাল সবকিছু নিয়ে। কিন্তু এই যে একই সঙ্গে একই প্রফেশনে থেকে বিবাদ হয়নি কখনো? মানে অভিমান, মতে মিল একটু এদিক ওদিক হয়, হতেই পারে, এটা সব মানুষের, সন্তানের সাথে মারও হয়, মতে মিল এদিক ওদিক হবে। কিন্তু এমন হয়নি যে তুই তার ভাল লাগছে না একে, এই ব্যাপারটা হয়নি কোনোদিন। এটা কারণ কি? বন্ধুত্ব? না, আমাদের না, আমরা আমি হয়তো প্রকাশ করি, ও প্রকাশ করে না। উৎপলদার আমি একে অপরকে অসম্ভব ভালোবাসি। আরে এবং আমাদের ভালোবাসাটা দেখানোরও দরকার নেই, কিচ্ছু না, বলারও দরকার না। নেই। একটা সময়ের পর আমরা বলি, দূর, তুমি যেটা বলো ঠিক আছে, চলো চলো। আজকে আমি কে মেনে নেয়? একটু চা খেতে খেতে বলো, না হলে দর্শকরা ভাবে যে আমরা একদম খাওয়া দাওয়া আরেকটা ব্যাপার, চাটা কমাতেও হবে, ঠান্ডা হয়ে যাবে না। চা। ঠিক আছে, আমি তো ঠান্ডা খাই, হালকা গরম। একটা ব্যাপার হচ্ছে কি জানো, আমার মাথা নত না এই সম্পর্কে, ওসব না। আমি আর উৎপলদার বিয়ের আগে যখন আমরা একটু বেরিয়েছিলাম বাইরে, আমরা একটাই বলেছি যে আমরা ভালো বন্ধু হব, তুমি কর্তা হইও না, আমিও গিন্নি হব না, গন্ডগোল হয়ে যাবে। কারণ আমি আমার নেচারটা জানি, আমি ওই ডমিনেটিং ব্যাপারটা একদম ভালোবাসি না, আর নিজে কারোর উপর কর্তৃত্ব ফলাবে না। আমি বরাবরই চেয়েছিলাম স্বাধীনভাবে থাকতে জীবনে। আমি একটাই বলেছি, আর ওরও তাই কথা, যে হ্যাঁ আমরা বন্ধু হব ভালো। এবং ওই বন্ধুত্বের যে ভালোবাসা তো অনেক হয়, স্বামী স্ত্রী একরকম, প্রেমিক প্রেমিকার। আমাদের বন্ধুত্ব ভালোবাসাটাও একটু তীব্র, ওই ভালোবাসাটার জন্যে আমরা আটকে আছি, ওখানেই আমরা আটকে আছি দুজন। বন্ধুরা কি, আরে দুধ রেগে মেগে দুধ ফুস করে মেরে চলে গেল, আবার চল আবার ঠিক আছে, এটা আমরা করেছি। স্বামী স্ত্রী হলে তাই, ও অভিমান না, হ্যাঁ। আমি যদি কখনো রেগেও যাই, ও এসে আমার সাথে কথা বলে, ও রেগে থাকতে পারে না, ও এসে আমার সাথে কথা বলে, খুবই ভালো মানুষ। মানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমার এই জীবন যাপনে চলার পথে ওকে কিন্তু অনেক কথা শুনতে হয়েছে, যে তুমি কেন, তুমি সরে যাও। বিখ্যাত একজন মানুষ বলেছে প্রথমেই, তুমি সরে যাও, সহজ মার পাশে থাকো, কিছু করো না। আচ্ছা, সেখানে আমি একটা কথাই বলেছি, আমার গুরু বলেছে তোমরা একসঙ্গে থাকবে যতদিন জীবন আছে, আলাদা হইও না কারো কথায়। আমি একটাই বলেছি, করলে একসাথে করব কাজ, না করলে কেউ করবো না, এটা আমার তরফ থেকে ছিল। উৎপলদা আমাকে অনেক সময় বলে, তুমি যাও, তুমি করো, আমি করবো না, আমি তো লেখালেখির জায়গায়। আমি না, তুমি আমাকে অনেক স্যাক্রিফাইস করেছো। ও ভালো একটা চাকরি করতো, সেখান থেকে ছুটি নিয়ে আমার জন্য প্রোগ্রামে যাওয়া, আমার জন্য মানুষের কাছে অনেক কথা ওকে শুনতে হয়েছে, অপমানও অনেক শুনতে হয়েছে। ও মানিয়ে নিয়েছে, আমার চোখ দিয়ে জল বেরিয়েছে, কারণ আমি তো উৎপলকে ভালোবাসি।
আমার কাছে ওর প্রিয় মূল্য মানুষটাকে- যতটা, প্রিয় মানুষ, আমার মাকে কেউ কিছু বললে আমার একটু কষ্ট হবে, না না একদমই সেরকম আমার সন্তানকে বললে কষ্ট হবে, আমি যাকে বন্ধু হিসেবে ভালোবাসবো খুব, তাকে বললে আমার কষ্ট হবে। মানে আমি একটা কেমন মানুষ, যাকে ভালোবাসি তার জন্য প্রাণ দিতে রাজি আছি, আর যাকে পছন্দ করি না তাকে এটাই তো সরলতা, এটাই তো শিশু সুলভ। মানে এই যদি শিশুদের কথা বলা হয়, যেটা তুমি বললে, আমি ভালোবাসলে মানে একদম প্রাণ দিয়ে ভালোবাসবো, সেও টের পাবে না যে আমি তাকে কতটা ভালোবাসি। দারুণ। তো এই ব্যাপারটার জন্য আমরা হয়তো আজও আছি, থাকবো না না একদম। আর এই আজকালকার দিনে এরকম জুটি পাওয়া তো সত্যি মানে সমাজের ক্ষেত্রে ভাগ্য, আর কি সমাজের ভালো ভাগ্য, যে জুটি যেভাবে হচ্ছে আর ভেঙে যাচ্ছে সেটা একটা খুব কঠিন। সন্তানের কথা একটু শুনবো এখন। তোমার তো একটি মেয়ে। আমার মেয়ে বড় হয়ে গেছে, তার বয়স এখন 28, তার বিয়ে হয়ে গেছে। মানে তোমার কত বছরে বিয়ে হয়েছিল? তো তার ভালো লেগেছে একজনকে, যথারীতি বিয়ে হয়ে গেছে, ভালোই হয়েছে। তো সে কবিতা লেখে, সে গুনগুন করে গান গায়, যদিও প্রকাশ্যে আসেনি গানের জগতে। গান নিয়ে গান গাইলো না, কিছু বললে না? গান গাইলো না মানে হচ্ছে, দেখো আমি মনে করি যে এক্সেপশনাল হলেই সে কাজটা করা উচিত, তাতে মানুষের নজরে পড়বে। 5 জনের মতন ওই ভিড়ে থাকুক সেটা আমি চাই না। আচ্ছা, ভিড়ের থেকে নিজেকে আলাদা করার যে ক্ষমতা কারো থাকলে তবে সে এগিয়ে আসো। তাই ও নিজস্ব কম্পিউটার হেন তেন নিয়ে চাকরি বাকরি করে, ঠিক আছে, ও ওর মতন আছে, কিন্তু ও আমার খুব সাপোর্ট করেছে ছোটোর থেকে। আমাকে একদম বিরক্ত করেনি, বলেছে মা তুমি গান গাইতে যাও, আমি ঠিক পড়াশোনা করব, নিজের মতো থাকবো। আমার মেয়ের জন্য আমি অনেকটা এগোতে পেরেছি। আচ্ছা। আর এই যে এখন যে চলছে মেয়েদের যে লড়াই, চিত্রাঙ্গদার লড়াই তো চিরকাল চলে, তো সেখানে দাঁড়িয়ে তোমার মেয়েদের জন্য একটা যদি আমাদের একটা ছোট্ট করে গান শোনাও। আচ্ছা, উৎপলদার লেখা একটা গান শোনাই প্লিজ। আমি তো বলতেই যাচ্ছিলাম যে তো এই গানটা মানে যেখানে গাই খুব মহিলারা নেয় আর কি। আচ্ছা। তো একদিন লিখেছে, এরকম লিখে আমাকে শোনালো, ওই নারী বড় পরম ধন গো, নারী বড় পরম ধন, নারী বড় আপন জন গো, নারী বড় আপন জন। এ সংসারে বলি, এ সংসারে নারীকে করো আপন গো, নারী বড় পরম ধন গো, নারী বড় আপন জন। বলি মাতা নারী, ভগ্নী নারী, বধূ নারী, কন্যা নারী, কন্যা নারী। ওই মাতা নারী, ভগ্নী নারী, বধূ নারী, কন্যা নারী, কন্যা নারী। নারী কত রূপে জগত করেন বরণ গো, নারী বড় পরম ধন গো, নারী বড় আপন জন, নারী বড় আপন জন গো, নারী বড় পরম ধন। আহা হা হা, এই গানটার সঙ্গে যে কি আমাদের এই অনুষ্ঠানটার মিল আছে। থ্যাংক ইউ উৎপলদাকে, আমরা এখান থেকে বসে থ্যাংক ইউ জানাচ্ছি। যদি উনি পেছনেই আছেন আমাদের সঙ্গে, কিন্তু আমরা সামনে আনবো না। উৎপলদা জীবনে মা, আমি, তার মাঝে দিদি, অবশ্য ওর দিদি, মা, দিদি, আমি, মেয়ে, সবাই তো নারী, তাই সেই জন্য হয়তো এই গানটা লিখতে পেরেছি। একদমই তাই। না, এই যে ভেবে লিখেছে নারীদের ব্যাপারে, সেই ভাবনাটা তো সব পুরুষরা ভাবে না, আর কিছু এক্সেপশনাল পুরুষই আছেন যারা এটা নিয়ে ভাবেন। তো এবার আমার একটাই প্রশ্ন, যেটা লাস্ট আমি করব, করার পর আমরা একটা র্যাপিড ফায়ারে যাব আমাদের লাস্ট অনুষ্ঠানে। খেলা নাকি? খেলা নয়, ছোট ছোট প্রশ্ন, একটু মজার মজার প্রশ্ন হবে। কিন্তু আমি খেলায় খুব খারাপ। খেলা নেই কিছু, এই প্রশ্ন শুধু উত্তর দেবে, ওরকম কোনো চ্যালেঞ্জ নেই। আচ্ছা, এই যে বাউল গীতি তোমরা একটা ধর্ম, একটা সাধনা মেনে করছো, এটাতে যারা ধরো চায় আমি যাব, কিন্তু অনেক সময় হয় না, ভাবে যে আর্থিক দিক থেকে কি আমরা সেই মানে এই গান বাজনা, এই ধরনের গান বাজনা, সেটা কি আর্থিক দিক দিয়ে মানে কি বলতে মানে তোমাদের, আমরা যেটা ভাবি যে আজকে এই প্রফেশনে গেলে আমার রোজগার হবে, সংসার চলবে, তোমরা দুজনে দেখো একই প্রফেশনে আছো। দেখো এই যে গান বাজনা, ধরো নানা সাবজেক্ট, রবীন্দ্রনাথ, নজরুল, ক্লাসিক্যাল, আধুনিক, নানা রকম, হিন্দি গান, লোকগান,
সব তো শিল্পী আছে, হুম সব শিল্পী কিন্তু ওই শেষে বা মাঝে লোকগানটা গাইছে, তার মানে মানুষ চাইছে। কিন্তু লোকগানের সব শিল্পী আমি জানি না, এখন হয়তো কেউ কেউ গাইছে, আমরা তো গাই না অন্য সাবজেক্ট, কারণ আমরা আমাদের খোরাকের থেকে পেয়ে গেছি। আর আমি বিশেষ করে আমি জানি না, কারো কথা আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে নিজেকেই শুধু চিনি। আমি যখন কোনো অনুষ্ঠান করতে যাই, কোথায় সংখ্যাটা অর্থের কম হলো বা বেশি হলো সেটা কিন্তু আমার মাথায় থাকে না। আমার মাথায় এইটাই থাকে যে আমি এই মুহূর্তে মানুষের জন্য এসেছি, তাদের গান শোনাবো, ভালো লাগলে এই মানুষে আমাকে আবার ডাকবে, এটাই আমার লক্ষ্য। আমার ভালো কিছু দিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। এই যে এত শিল্পী, তুমি শুধু গান চেনো, আমার কাজ হচ্ছে আমার কাজটা পৌঁছে দেওয়া, সেখানে এই অর্থটা অবশ্যই পাচ্ছি আমরা, কিন্তু অর্থের জন্যে গানটা গাইতে যাচ্ছি না। কারণ আমি কিন্তু কিছু কিছু জায়গায় খুব কম্প্রোমাইজ করি, যেরকম আমি মন্দির বা ঈশ্বরের কোনো স্থানে আমি কিন্তু টাকা পয়সা নিয়ে কখনো দরদর করি না, কথাই বলি না, তোমরা এইটা হ্যান্ডসদের দিয়ে দিও। কিন্তু প্রফেশনালি যখন আমি একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গায় তখন কিন্তু আমি বলি আমাকে এই অর্থ দিও ভাই, আমার লাগবে। সে তো বটেই। হ্যাঁ, কাজ যখন, এটাই যখন আমার পেশা, নেশার থেকে পেশায় এসছে, এটা আমার গুরুই হাত ধরে নিয়েছে, তো সেখানে অর্থ তো আসবেই। কিন্তু অর্থের জন্য যেন নিজের কাজটাকে আটকে না থাকে, এটাই আর কি। একদমই তা। তুমি যদি সেই জিনিসটা দিতে পারো, নিজের যে প্রতিভাটা যেটা নিয়ে, সেটা থেকে অর্থ এমনিই আসবে। হ্যাঁ। আর গলার কিছু হলে কি করে যত্ন নাও? গলার জাস্ট একটা টিপস, যারা গান গায় তাদের জন্য একটা ছোট্ট করে। সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একদিন একদম সারাদিন না কথা বলে থাকা, যেটা আমি করতে পারি না বেশিরভাগ। আমি তো সেটাতে অবাক হয়ে বড় বড় চোখ করে তাকালাম। সকাল থেকে রাত গড়িয়ে যাবে, কোনো কথাই বলবে না। তাই? গান যারা গায়, মানে কম কথা বলা, যাদের এই ভোকাল এটা ইউজ হয় বেশি, আচ্ছা, তাদের উচিত সপ্তাহে একদিন একদম কথা না বলে থাকা। আচ্ছা, এটা তো একটা সত্যি মেডিটেশনের ব্যাপার, যে কথা বলবো। আর মেডিটেশনটা দরকার। এই যে বললাম যে ওম একটা বলা, এবং একটা সময় মনে হবে যে এই পয়েন্টে, হ্যাঁ সেটা একটা করছে, মানে ফিলিংসটা হবে, ভীষণ ভীষণ দরকার, পাওয়ার দেয়, সেটা একদমই ঠিক। আজকে দারুণ লাগলো এই অনুষ্ঠানটা। গান দিয়ে তো অবশ্যই শুরু শেষ গানেই হবে, কারণ আমরা সহজমাকে পেয়েছি, গানই আমাদের এই অনুষ্ঠানটার মেইন মোটো হচ্ছে গান শোনা, তার সাথে সাথে কিছু প্রশ্ন করা। কিন্তু এখন আমরা যেটা করব সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড, মানে দ্রুত আগুনে ঝাঁপ দেবো আমরা, তাই আমরা চলে যাচ্ছি সেই রাউন্ডে। আচ্ছা, আমরা দ্রুত আগুনের ঝাঁপ এইটা নাম দিয়েছি আমাদের এই শুনেই ভয় লাগছে। না না না, সেটা নয়। তুমি কি তোমার রবীন্দ্রসঙ্গীত যেহেতু শিখেছো বললে, শিখিনি মানে গাইতে? না, খুব একটা গাইতাম না, অল্প অল্প। কিন্তু কোনো প্রিয় রবীন্দ্র গাই, যদি ইচ্ছে না করে গিয়েও না, কিন্তু যদি নাম বলো প্রিয় রবীন্দ্রসঙ্গীত। প্রিয় রবীন্দ্রসঙ্গীত আমি তাতিকে বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ভাবো না, কি আছে। ওই যে ওই গানটা, রে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এই গানটা তো এমনিতে এত মানেটা এত সুন্দর। আচ্ছা, বেড়াতে যেতে ভালো লাগে? খুব খুব। সবথেকে পছন্দের জায়গা কোথায়? আমার পাহাড় সমুদ্র দুটোই। আচ্ছা, একটা নাম বলে যে ভীষণ ভালো লেগেছিল কোনো এক সময়। পাহাড় তো রিসেন্টলি করে আসলাম, কয়েক মাস আগে দার্জিলিং ওই সাইডটা ঘুরলাম, অনেকগুলো জায়গা খুবই ভালো লেগেছে। আর সমুদ্র মাঝে মাঝে ভালো লাগে। তবে তোমাকে বলে রাখি, আমি গত মার্চে শিরডিতে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার স্পিরিচুয়াল লাইফটা খুব ভালো লাগে। শিরডিতে আমি সাই বাবা ওখানে গেছিলাম, আমার যে কি ভালো লেগেছে, এবং ভীষণ রকম মন টানছে আবার যাওয়ার জন্য। ওখানেও পাহাড় আছে। বাহ। আচ্ছা, তোমার তো ফুল ভালো লাগে? ভীষণ ভীষণ। গোলাপ, পলাশ না অন্য কিছু? গোলাপ। গোলাপ। সবচেয়ে মানুষের জীবনে কোনো একটা জিনিসে ভয় থাকে, যে ভয় করে যে একটা কিছুতে, সেরকম কোনো ভয় আছে? হ্যাঁ, একটা ভয় আছে, নিজে কোনো রকম কোনো ভুল কাজ করে ফেলাটা। আমি কোনো ভুল করতে চাই না, ভুলটা থেকে যাতে আমাকে ঈশ্বরের কাছে নিজেকে বলতে পারি যে আমি স্বচ্ছ আছি, এইটা। আচ্ছা, এবার যেহেতু আবার বৈঠক, তাই এখানে একটু খাওয়া দাওয়া নিয়ে আমরা প্রশ্ন করি। তোমার একটা টেবিলে আমাদের খাবারের কিছু, আমাদের নয়, নানা রকম খাবারের নাম দিই। ধরো একটা লাউ চিংড়ি আছে,
আমাদের আবার বৈঠকের কতুপুলু বলে একটা ডিশ আছে যেটা চিকেন আর রাইস, আচ্ছা, আর আরেকটা হচ্ছে নলেন গুড়ের সন্দেশ, কোনটা নেবে? ওরে বাবা, সব করে তো গন্ডগোল করে দিল আমাকে। মানে যে কোনো একটা নিতে হবে, যেকোনো নলেন গুড়ের সন্দেশ আগে নেব। মিষ্টি মিষ্টি ওটা আমি খেতে পারি না তো। কেন? সুগার? না না, সুগার টুগার কিছু নেই, মানে আমি এই চেহারার জন্য মানে মাঝে মাঝে ডাক্তার বলেছে মিষ্টি একদম বাদ। তবুও আমার ওই মাঝে মাঝে নলেন গুড়ের শীত পড়েছে না, ভেতরের গুড় ভেঙে তখন উৎকল থাকলেও দেবো না, এরকম ব্যাপার। আরে বাবা, তো তুমি আবার বৈঠকের তোমার দর্শকদের জন্য তোমার যা ইচ্ছে একটা আমাদের শোনা, এই গান দিয়ে আজকে আমরা আমাদের এই আবার বৈঠকে সহজ মার সঙ্গে সহজ একটা সুন্দর মিষ্টি সরল আড্ডা এখানেই শেষ করব। আচ্ছা, আমি প্রথমে বলে নিই, তারপর গানটা দিয়ে শেষ করব। আচ্ছা। সেটা হচ্ছে আবার বৈঠকে অবশ্যই আসবেন, না আসলে মিস করবেন, কারণ আমি বহু বছর ধরে আসছি এখানে। ফিশ ফ্রাই লাজবাব, ফিশ ফিঙ্গার লাজবাব, আর যা খাবেন অসাধারণ। এবং আমি আমার ফ্যামিলি, আমার বন্ধুদের নিয়েও এসেছি, তো অবশ্যই আসবেন। যেখানে এদের ব্রাঞ্চ আছে, 2 জায়গা তুমি একটু বলে দাও। যোধপুর পার্ক আর একটা এই পড়াশো রোডে আমরা আড্ডা মারছি। হ্যাঁ, তো এখানে তো দারুণ পরিবেশ, আসলেই বুঝতে পারবেন। বাইরে বসার খোলা আর এই শীতের সময় রোদটা পিঠে লাগলে তো লাগে না, ভীষণ ভীষণ ভালো পরিবেশ। আসলে পরিবেশটা একটা ব্যাপার, আপনি যে খাচ্ছেন সেটা বদ্ধ ঘরে আর বাইরে দুটোই ডিপেন্ড করছে মানুষের ভালো লাগার জায়গা থেকে। তো এটা একটা ভালো লাগার জায়গা। আর ভালো লাগার জায়গা থেকে এখন কি গান গাই, হ্যাঁ, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই সনে, আমার মনের মানুষেরই সনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই সনে, আমার মনের মানুষেরই সনে। চটপট চলে আসুন। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা, পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। আর তো কিছু চাই না, শুধু গান ছাড়া, গান ছাড়া, আর তো শুধু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মনে রে বুঝাই, মন থাকে পাগল পারা, গান গাই আমার মনে রে বুঝাই, মন থাকে পাগল পারা। আর তো কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া, আর তো কিছু চাই না মনে গান ছাড়া। এবার থাকছে দর্শকদের জন্য, মানে আপনাদের জন্য প্রশ্ন। সহজ মা, এই পুরো এপিসোডে আপনারা শুনেছেন সহজ মার স্বামীর নাম, আপনাকে বলতে হবে সহজ মার হাজব্যান্ডের নাম কি। উত্তরটা দিয়ে দেবেন আমাদের নিচে দেওয়া মেল আইডিতে। সঠিক উত্তরদাতা পাবেন আকর্ষণীয় পুরস্কার।